আজকে মনটা অনেক ভালো, কারণ আমার ছোট্ট পাখিকে ফাইনালি আজকে কোলে নিতে পারলাম। গত 5 দিন ধরে খালি এই ডিউটি পালন করছি, এনআইসিউর ভিতরে যেয়ে বাবুকে বসে বসে দেখা। হসপিটালে যেহেতু আমিও অ্যাডমিট, তো রুলস হচ্ছে যে মা যে কোনো সময় যখন ইচ্ছে তখন এসে দেখতে পারবে, বাট বাবা দিনের বেলা যে কোনো একটা পার্টিকুলার টাইমে এসে জাস্ট একবার ভিজিট করতে পারবে। তো আমি 2-3 ঘন্টা পর পর যখনই সময় পেতাম যে এখানে বসে থাকতাম। যদিও সিজার হয়েছে, তো আমার নিজের শরীরও তো এখনো স্টেবল না, আমার নিজেরও মনে হয় যে এই মাথা ঘুরে পড়ে যায়। তারপরে মনে হতো কি এখানে যে বসে থাকলেই মনে হয় মনের শান্তি। আর এই যে আমার সানায়া মায়ের জন্য কত সুন্দর করে একটা চিঠি লিখছে। ওর বাবা তো প্রতিদিনই দেখা করতে আসে, তো বাবার কাছে আমার জন্য সুন্দর একটা চিঠি দিয়ে দিছে আর বলছে যেন আমি উত্তরও লিখে দিই। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আমি দুঃখিত যে আমি আসলে আপনাদের সবার কমেন্টে ঠিকমতো রিপ্লাই করতে পারছি না। গত কয়দিন তো শুধু দৌড়াদৌড়ির উপরেই আছি। এর মাঝখানে যে টুকটাক একটু ব্লগ করছিলাম, আজকে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। একটা মজার ব্যাপার হলো যে জাপানিজরা কিন্তু এত স্লিম হওয়ার পরেও 3 বেলা ভাত খায়। আশ্চর্য না? আর আমরা একবেলা রুটি খাওয়াও কিন্তু ওদের মতো কখনো স্লিম হইতে পারি না। আমাদের বাসার সামনে যে গাছগুলো আছে না, সেখানে টমেটো গাছগুলায় খুব সুন্দর ফলন হয়েছে। মাত্র কয়দিনের ব্যবধানে গাছের টমেটোগুলা পেকেও গেছে। আর ওই যে তাইগি, ও সকাল সকাল চলে আসছে, তো ওরা সবাই মিলে গাছ থেকে আজকে টমেটো পাড়ছিল। আমার গাছে টমেটো ধরেছে, খেলতে আসছে, এই সুযোগে তাইগি কাটতেছে।いいですよ、はい。よく取れた、上手。ফুকুইতে আমরা যে বাসাটায় ছিলাম ওইটা হচ্ছিল 4 তলায়। তো ওই 4 তলায় আমরা এরকম টবে টমেটো গাছ লাগাইতাম, মিনি টমেটো গাছ। ওই সময় সানায়া খুব ছোট ছিল, মানে 3 বছর 2 বছর এই বয়সে। তখন সানায়া টমেটো টুস করে পেরে খেত। যারা আমাদের আগে ব্লগ দেখছেন তারা হয়তো ওই জিনিসটা দেখছেন আর কি। মাঝখানে কোনো এক সময় টক টমেটো খাওয়ার কারণে সানায়া বা সাফান দুইজনেরই টমেটোর প্রতি একদম অ্যালার্জি হয়ে গেছে। এই বছর আবার এই টমেটো লাগানোর উদ্দেশ্যই হচ্ছে ওদেরকে টমেটোর প্রতি আগ্রহী করা।よく取れたね। এই যে আজকে আমাদের ফসল একটা বড় বড় একটা অনেক বড় একটা টমেটো নিছি না, তুলছি। এত সরো যেটা তোমার 3 জন খুব আগ্রহ করে টমেটোগুলো পারছে, অ্যান্ড তারপরে বাসায় যেয়ে আবার খুব আগ্রহ করে টমেটোগুলো খাইছেও। অ্যান্ড সারপ্রাইজিংলি সাফান সানায়া নাকি বলছে যে টমেটো খুবই মিষ্টি, অনেক মজা। তো যাই হোক, সাফানের বাবার গাছ লাগানো সার্থক হয়েছে, কারণ সে চাচ্ছিল যাতে বাচ্চারা একটু টমেটো খাওয়ার প্রতি আগ্রহী হয়। লাস্ট ব্লগে যখন বলছিলাম না যে জাপানের হসপিটালে থাকার সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে এখানকার যে খাবারটা আছে সেটা খাওয়া। অনেকেই বলতেছিল যে আপু আপনি বাসার থেকে একটু লবণ নিয়ে যাইতেন, লবণ নিয়ে খাইতেন, বা বাসার থেকে খাবার কি অ্যালাউ করে না। তো ব্যাপারটা হচ্ছে লবণ তো আমি চাইলে বাসার থেকে একটু নিয়ে আনাইতেই পারি, বা খাবারও যদি আমার মনে চায় যে একটু আমি বাসা থেকে খাবার নিয়ে এসে রাখতে পারি। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে এই খাবারগুলো যে আমাকে দিচ্ছে এরকম করে লবণ ছাড়া, এটার কারণ হচ্ছে যাতে আমার নিজের শরীরের জন্য উপকারী হয় সেটার জন্য। তো তাদের তো কোনো পার্সোনাল এখানে বেনিফিট নাই। এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র সিদ্ধ করা, লবণের কোনো নামও নাই। তো কষ্ট করে এটাকে ওষুধ মনে করে আমি কয়দিন ধরে খাইছি। এটা একবেলার খাবার না, এটা লাস্ট যে কয়দিনের যত বেলার খাবার ছিল আমি প্রতি বেলার খাবারেরই একটু একটু করে ভিডিও নিয়ে রাখছিলাম, সেগুলোই দেখালাম। আজকে সানায়া আমার কাছে এত সুন্দর করে একটা চিঠি লিখছে যে আমি অবাক হয়ে গেছি। সবসময় অবশ্য সানায়া আমাকে চিঠি লেখে 2 লাইনের চিঠি, যে মামা দাইসুকি, মানে মামা তোমাকে ভালোবাসি, জাস্ট এটুকু লেখেই ছোট একটা চিরকুট দেয়। বাট এই প্রথম এত বিশাল আকারের রচনা লিখে দিছে ছোট মানুষ বসে বসে আগ্রহ নিয়ে যে এত সুন্দর করে চিঠি লিখছে, এটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আর আমার জামাই বেচারার চেহারার দিকে তো তাকানোই যাইতেছে না কয়দিন ধরে, পুরা একদম উস্কো খুস্কো অবস্থা। যাই হোক, বউ কয়েকদিন বাসায় না থাকলে আসলে জামাইরা বুঝতে পারে যে বউ বাসায় করেটা কি আর বাচ্চাদেরকে কিভাবে সামলায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার ডিনার, আর ডিনারটা খুব ভালো ছিল, কারণ হচ্ছে যে অনেকদিন পরে আমাকে পুডিং খেতে দিছিল, তাও আবার ম্যাঙ্গো পুডিং। যেহেতু আমার প্রেশারটা এখন একটু কন্ট্রোলে, তাই হচ্ছে ওনারা এখন আমাকে আস্তে আস্তে ডেজার্টও হচ্ছে অ্যালাউ করতেছে। প্রতিদিনই বাবুকে আমি 2-3 ঘন্টা পর পরই একবার যেয়ে দেখে আসি, যতটুকু সময়ের জন্যই হোক। কখনো দেখা যায় যে 15 মিনিটের জন্য হলেও একটু দেখে আসি, বা কখনো ঘন্টা ধরে এখানে বসে থাকি। যতদিন হসপিটালে থাকবো ততদিন যখন ইচ্ছা তখন এসেই তাকে দেখতে পারবো, কিন্তু যখন আমি রিলিজ নিয়ে চলে যাব তখন আসলে চাইলেও এত লম্বা সময় থাকা যাবে না। প্রথমে যেটা হয় যে বাবু হওয়ার পরে কিন্তু সবসময় বাচ্চারা একটা সার্টেন ওয়েট লস করে, তো সব বাচ্চাদের একটু ওয়েট লস হয়, তারপরে আস্তে আস্তে এটা আবার বাড়তে থাকে। তো ওর হচ্ছে এরকম প্রথম 5-6 দিন এরকম 1600 ছিল ওর, এরপরে আস্তে আস্তে দেখা গেছে যে একটু একটু করে বাড়ছে আর কি। তো এখানকার যে ডাক্তাররা আছেন
আছেন ওনারা সবসময় খুবই যত্নের সাথে খুবই সুন্দর করে ওদের টেক কেয়ার করেন। তো আমি এরকম দাঁড়ায় দাঁড়ায় দেখি, মাঝে মাঝে ওনাদের খুব কষ্ট হয়ে যায়, কারণ দেখা যায় যে কাঁদতেই থাকে, অত কমফোর্টেবল লাগে না। মাস্কটা পরা থাকে, তো একটা অক্সিজেনের মাস্ক থাকে, তো ওটা টান দিয়ে খুলে ফেলে বারবার, হয়তো আনইজি লাগে। গলার ভিতরে যে পাইপটা থাকে সেটা হাত দিয়ে টেনে খুলে ফেলে, আবার গলা দিয়ে ঢুকায়। তো এই সব কিছু করতে ওরও কষ্ট হয়, আর ওকে কন্ট্রোল করতে ওনাদেরও দেখা যায় আধা ঘন্টা লেগে যায় থামাতে। তো এগুলো দেখলে মাঝে মাঝে খারাপ লাগে, এবং মাঝে মাঝে দেখা যায় চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়ে। তো ওনারা উল্টা আমাকে সমানে সান্ত্বনা দেয় যে মামা সরি, বাবুর কষ্ট হচ্ছে, তুমি দেখে ফেলছো, তোমার খারাপ লাগছে, আমরা সরি। যেহেতু আসলে খুব ভালো আছে, যত্নে আছে, এটাই হচ্ছে মনের সবচেয়ে বড় শান্তি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাবু সুস্থ হয়ে যাবে, আর আমরা ওকে সুন্দর করে বাসায় নিয়ে যেতে পারবো। ভাই বোন অপেক্ষা করছে। সাফওয়ান সানায়া প্রতিদিন জিজ্ঞেস করে যে কবে আসবে মামা, বাবু কবে আসবে। যাক, এটা ছিল পরের দিন। সাফওয়ানের বাবাকে বলছিলাম আমার খুব খিদা লাগে, আমার জন্য একটু বিস্কুট নিয়ে এসো। সে এতগুলা বিস্কুট, এটা ছিল হচ্ছে পঞ্চম দিন। তো এর পরের দিনে আমার রিলিজ ছিল, অ্যাকচুয়ালি খাওয়াই হয় নাই। আর এই যে এই চিঠিটা না, এটা আমাকে পাঠাইছে হচ্ছে তাইগি। সানায়া চিঠি লিখছে, তো পরের দিন আবার ওর মনে হয়েছে যে ও একটু লিখবে, ও আবার চিঠি লিখে দিয়েছে আমাকে। তো সাফওয়ানের বাবা আমাকে একটা প্যাড এনে দিয়েছে যে নাও, এটাতে করে একটু অ্যান্সার লিখে দাও, বাচ্চারা খুশি হয়ে যাবে। আমাদের ছোট্ট বাবু কিন্তু দেখতে পুরোপুরি তার বাবার মতো হয়েছে। সাফওয়ানের মতো মনে হচ্ছিল আমার প্রথম দেখাতে। অ্যাকচুয়ালি সাফওয়ান তো আসলে সাফওয়ানের বাবার মতোই দেখতে। তো সাফওয়ানের সাথে তার যতটা না মিল, তার চেয়েও বেশি মিল তার বাবার সাথে। এমনকি নার্সটাও হচ্ছে গতদিন বলছে যে দেখতে পুরোপুরি বাবার মতো, তাই না? এটা শোনার পরে তো বাবা তার চরম খুশি, আর প্রত্যেক দিন যে খুব একদম খেয়াল করে দেখে যে চোখটা আমার মতো, মুখটা আমার মতো, নাকটা আমার মতো। সাফওয়ান সানায়া হওয়ার পরে না আমরা প্রথমে বুঝতে পারি না যে দেখতে এক্স্যাক্টলি কার মতো, বাট এই বাবুটা একদম এতই মিল যে এটা আসলে কনফিউশনের কোনো জায়গায় না, যে পুরাপুরি বাবার একদম জেরক্স কপি। আমি যেহেতু 2 দিন পর রিলিজ নিয়ে চলে যাব, ওর বাবার কাছে এক্সট্রা লাগেজ মাগেজ যাটা ছিল, কাপড় চোপড় সব দিয়ে দিয়েছি। আর এটা ছিল হচ্ছে ডিনার। এই কয়দিন যে আমি লাস্ট খাওয়া দাওয়া করলাম এখানে, একটা দিন বিশ্বাস করবেন না কোনো রান্নায় তেল ব্যবহার করে না, জাস্ট পানি দিয়ে আর সয়া সস আছে না, সেটা দিয়ে সিদ্ধ করে। ডিনারের পরে আমি চলে আসছি, ওদেরকে একটু চিঠি লিখবো। 2 জনকে লিখলে তো হবে না, বড় আর একজন আছে, সে আবার মন খারাপ করবে। পরে 3 জনকেই বসে বসে চিঠি লিখলাম। আর এই চিঠি যে কতদিন পর লিখলাম, মানে হাতে তো আসলে আজকাল আমাদের চিঠি লেখাই হয় না, আমাদের চিঠি লেখা হয় হচ্ছে মোবাইলে মেসেজ। তো হাতে লিখতে গেলাম, তারপরে আবার হচ্ছে যে জাপানিজে, কারণ ওরা 2 জনই জাপানিজে পড়ালেখা করে, 3 জনই। তো জাপানিজে লিখছিলাম, আমার মনে ভুল টুলও হয়েছে, পরে ভাবলাম থাক ওরা বুঝে নেবে আমি কি লিখছি না লিখছি। টাইগির টাইগির নতুন জুতা, সানায়া নতুন জুতা, আর সানায়ার বেনি। দেখি তো বেনিটা। সানায়া লাস্ট কয়দিন চুল নিয়ে খুবই সমস্যার মধ্যে গেছে। তো তাইগির মাকে আমি ফোন দিয়ে বলছিলাম হসপিটাল থেকে যে যদি সম্ভব হয় সানায়া চুলে একটু বেনি করে দিও। প্রত্যেক দিন সময় বের করে আরেকজনের বাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকাও কিন্তু হচ্ছে একটা ঝামেলা। ওরা প্রতিদিনই হচ্ছে স্কুল ছুটির পরে আমাদের বাসায় আসছে, আর সেই রাত 9টা পরে হচ্ছে বাসায় গেছে একেবারে খাওয়া দাওয়া শেষ করে। তো এই যে সারাটা দিন বাচ্চা দুইটাকে রাখছে, ওদেরকে লেখাপড়া করাইছে, এটা আসলে কে বা করে, মানে হয়তো বা আমার ফ্যামিলির কেউ যদি থাকতো তাইলে হয়তো বা এই সাপোর্টটা পাইতাম আর কি, যেটা ওদের কাছ থেকে পাইছি। আলহামদুলিল্লাহ অনেক কৃতজ্ঞ ওর কাছে। আর এটা ছিল আমার জন্য স্পেশাল একটা মিল। বাচ্চা হওয়ার পরে মায়েদেরকে এরকম একটা স্পেশাল ডিনার সার্ভ করা হয় হসপিটালের পক্ষ থেকে। এটা জাপানের একটা কালচার। চমৎকার একদম প্লেটিং করে খুব সুন্দর করে সার্ভ করা হয়, এবং একটু রিচ ফুড বলা যায়। এই যে কয়দিন কষ্ট করে ওদের ভাত আর সিদ্ধ সবজি খাইলাম, সেটা যে কষ্ট করে খাইলাম সেটার অ্যাপ্রিসিয়েশন হিসেবে হয়তো বা এই ফ্রাইড আইটেম এগুলো একটু দেওয়া হয়েছে। আর এটা ছিল হচ্ছে আমি যেদিন রিলিজ নিব তার আগের দিন। এই দিন হচ্ছে প্রথম বাবুকে বের করে আমার কোলে দেওয়া হয়েছে। এতদিন তো আমি খুবই ওয়েট করতেছিলাম যে কোন সময় বাবুকে একটু কোলে নিতে পারবো। তো ফাইনালি সেই দিন চলে আসছে। আমি তো এখানে বসে ঘন্টা ধরে ওর সাথে গল্প করতাম, ও কিছু বুঝুক আর না বুঝুক আমি কথাই বলতে থাকতাম। তো নার্সরা খুব হাসতো যে আমি কি বলতেছি বাংলায়, কি ওর সাথে কথা বলতেছি। তো যাই হোক, ফাইনালি সেই দিন আসছে যখন আমি ওকে একটু কোলে নিয়ে দেখতে পারবো। আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর এই দিন হচ্ছে যে ওর অক্সিজেনের মাস্কটা কেবলই খোলা হয়েছে পরীক্ষামূলকভাবে, যে ও অক্সিজেন মাস্ক ছাড়া শ্বাস করতে পারে কিনা। বাট যেহেতু আমার কোলে দিবি এই জন্য আবার ওই সময় মাস্কটা পরায় দিছিল। ফাইনালি এই সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমাদের মাসের পর মাস অপেক্ষা থাকে প্রতিটা মায়ের, যে কবে আমার বাবুটাকে আমি আমার হাতে নিব, আমার কোলে নিব। আমরা মাসের পর মাস এই জার্নিটা পার করি শুধুমাত্র এই দিনটার অপেক্ষা নিয়ে। এই আজকে হচ্ছে লাস্ট ডে। এরপরে কালকে থেকে আমি যখন ইচ্ছা তখন এখানে এসে বাবুকে দেখতেও পারবো না, কারণ আমি চলে যাব আর বাবু এখানে থেকে যাবে। যখন আসছিলাম তখন মন খারাপ ছিল যে সাফওয়ান সানায়াকে রেখে আসছি, আর এখন খারাপ লাগছে যে বাবুটাকে আমি এখানে রেখে তারপর চলে যাব। আসলে জীবনটা অনেক আনসার্টেন, আমরা আসলেই জানি না যে নেক্সট সেকেন্ডে আমাদের সাথে কি হবে।